ধরুন আপনি দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে আর দেখলেন বালি ব্রিজের উপর দিয়ে হঠাৎ দক্ষিণেশ্বর মন্দির সামনে গঙ্গার বুকে একটা আস্ত বিমান এসে নামলো। গতিবেগ কমতে কমতে স্থির হলো ওই কিছুটা দূরে গিয়ে। হ্যাঁ, চমকে উঠবেন তো, অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু এই দৃশ্য নাকি আজ থেকে 7 দশক আগেও ছিল। দক্ষিণেশ্বরের গঙ্গায় নামতো প্লেন। শুনে কিছুটা অবাক লাগলেও বাস্তবে এটাই সত্যি। এই গঙ্গাবক্ষে চালু ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা, আর তারই সাক্ষী ছিল বালি দক্ষিণেশ্বর। কেমন ছিল সেসব দিনের বিমানগুলি? কিভাবেই বা গঙ্গার প্রবল স্রোতের মাঝে বিমান অবতরণ করত? নদীর মধ্যে যাত্রীরা প্লেনে উঠতই বা কিভাবে? জানি এতগুলো প্রশ্ন এখন আপনার মনে ঘুরপাক খাচ্ছে ঠিকই। কলকাতার সাক্ষী থেকেছে এমন অনেক ঐতিহাসিক মুহূর্তের, তারই কিছু গল্প বলবো আপনাদের আজকের ভিডিওতে। রোজ একাধিক বিমান এসে নামতো এই গঙ্গায়, উড়েও যেত দেশ বিদেশে। বিমান হলেও ল্যান্ড প্লেনের মতো নয়, অনেকটা সি প্লেন বা ফ্লাইং বোটের মতন বলা যায়। তাই স্থল নয়, জলেই অবতরণ করত সেগুলি। বিমান নামার জন্য প্রয়োজন হতো না কোনো রানওয়ে। নদীতে যে স্থানে নামতো তাকে বলা হতো সি প্লেন বেস। বিংশ শতাব্দীর প্রথমার্ধে কলকাতার কাছে তাই গড়ে উঠেছিল তেমনই একটি সি প্লেন বেস। দমদম এয়ারড্রোমে নামতো ল্যান্ড প্লেনগুলি, আর হুগলি নদীতে ওয়েলিংটন ব্রিজ মানে বর্তমান বালি ব্রিজের কাছে নামতো সি প্লেন। তৎকালীন কলকাতা শহর তথা রাজ্যের একমাত্র আন্তর্জাতিক সি প্লেন বেস ছিল এটি, যা 1938 থেকে 1949 সাল পর্যন্ত পরিষেবা দিয়ে গিয়েছে। জানা যায় ব্রিটিশ আমলে বিভিন্ন নথি থেকে। কলকাতার নিকটবর্তী উইলিংটন ব্রিজের ধারে হাওড়ার গঙ্গার পাড়ে উত্তরতম জনপদ বালিকে নির্বাচন করা হয়েছিল সি প্লেন বেস হিসাবে। 28 অক্টোবর 1937-এ সেটিকে কাস্টমস এয়ারড্রোম বলে ঘোষণা করা হয়। ইম্পেরিয়াল এয়ারওয়েজের পক্ষ থেকে কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত এয়ারমেল সার্ভিসও শুরু হয়েছিল। ফ্লাইং বোট কুজি অবতরণ করত এই সি প্লেন বেসে, যেগুলি কলকাতার দিক থেকে এসে উইলিংটন ব্রিজ পেরিয়ে অবতরণ করত দক্ষিণেশ্বর আর উত্তরপাড়ার মাঝামাঝি জায়গা, আর সেখানেই ভেসে থাকত দীর্ঘক্ষণ। তবে শুধু বিমান পরিষেবাই নয়, তখন বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছিল যা ইতিহাসের দাগ কেটে রয়েছে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় পালাবদল ঘটে বিমান পরিষেবাতেও। তবে বিশ্বযুদ্ধের সময় সেই বেসটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রয়্যাল এয়ারফোর্সের তরফে সান্ডারল্যান্ড ফ্লাইং বোটের ব্যবহার শুরু হয়। পরবর্তী সময়ে বিওএসি যাত্রী পরিবহনের কাজে সান্ডারল্যান্ডকে ব্যবহার করতে থাকে। এই ফ্লাইং বোটের বিশেষত্ব ছিল 22 জন যাত্রী যেতে পারতেন। 47 থেকে 48 সাল ইংল্যান্ড থেকে কলকাতা সিঙ্গাপুর হয়ে সিডনি যেতে তখন সময় লাগতো 8 দিন, আর ভাড়া ছিল 300 পাউন্ড। কলকাতা লন্ডন যাত্রাপথে মিশরের কায়রো ছুঁয়ে যেত এই বিমানটি। বালি সি প্লেন বেস সাক্ষী ছিল এক ঐতিহাসিক যাত্রা। নেতাজি সুভাষচন্দ্র বসু ততদিনে নিখোঁজ। দেশ বিদেশে ধরা পড়েছে আইএনএর সৈন্যরা। রেঙ্গুন থেকে খবর আসে ব্রিটিশ সরকার আইএনএ অফিসারদের বিরুদ্ধে মারাত্মক সব চার্জশিট পেশ করেছে। তাদের হয়ে মামলা লড়ার জন্য অনুরোধ জানানো হয় নেতাজির অগ্রজ শরৎচন্দ্র বসুকে। জুলাই 1946-এর মাঝামাঝি শরৎচন্দ্র বসু, তার ছেলে শিশির কুমার বসু ও পারিবারিক বন্ধু মনুভাই বিমানি বালি সি প্লেন বেস থেকে ফ্লাইং বোটে চেপে পাড়ি দেয় রেঙ্গুনে। এরপর ধীরে ধীরে ঘনিয়ে আসতে থাকে শেষের দিন। মূলত এয়ারফোর্সের প্রয়োজনেই সর্বত্র ল্যান্ড এয়ারপোর্টের উন্নতি ঘটে, তৈরি হয় উন্নত মানের রানওয়ে। ফলে সি প্লেনের জনপ্রিয়তা এভাবেই কমতে থাকে দ্রুত। ল্যান্ড প্লেনের তুলনায় সি প্লেন অনেক ধীর গতিতে চলত। জ্বালানি আর রক্ষণাবেক্ষণের খরচটাও একটু বেশি। 1949 সালে তাই নেওয়া হয় সেই চরম সিদ্ধান্তটি। 31 অগস্ট চালু হওয়ার 11 বছরের মাথাতেই আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় বালি সি প্লেন বেস। সেদিন সকাল 11:30 নাগাদ শেষ ফ্লাইং বোট পেভেন্সি রওনা দিয়েছিল ব্রিটেনের উদ্দেশ্যে। ইতিহাসে সাক্ষ্য বহন করা সি প্লেন বেসটি যেখানে ছিল তার গা ঘেঁষেই তৈরি হয়েছে আজকের নিবেদিতা সেতু।
বর্তমানে অনুমান করা হয় এই সি প্লেন বেস সংলগ্ন জায়গাটি ভাগাড়ে তৈরি হয়েছে, হারিয়েছে গর্বের সেই ইতিহাস। একজন গবেষকের মাধ্যমে ঐতিহাসিক এই স্মৃতির কথা উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, সেই সময় নানা প্রামাণ্য নথিও জোগাড় করেছেন তিনি। বিভিন্ন গণমাধ্যম থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেই ইতিহাসে কোনো চিহ্ন অবশিষ্ট নেই, এমনটাই জানা গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা। শুধু বিমান পরিষেবাই নয়, বালি সিপ্লেন বেসের সাথে জড়িয়ে নাকি বিশ্বযুদ্ধের ইতিহাস। এমন এক জায়গা স্রেফ মুছে গিয়েছে মানুষের স্মৃতি থেকে। প্রথম কলকাতা ব্যুরো।